নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞানের আরেকটি অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করা একটি সংস্থা। সঙ্গে রয়েছেন এই বেদজ্ঞানের মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠানে বুধবার থেকে রবিবার প্রত্যেকটা দিন আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। কীরকম? সেটা যে কোনো রোগ হতে পারে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের শরীরের অভ্যন্তরীণ এবং বাইরের যে কোনো রোগ নিয়ে আমরা কথা বলি এবং আমরা সচেতন হই। এটা একটা অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম, যেখান থেকে আমরা সচেতন হয়ে উঠি যে এই সিমটমস দেখলে বুঝতে হবে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোরাইসিস। এই নামটা শুনলে আমাদের খুব ভয় হয়ে যায়। আমরা ভাবি যে এবার তো আমি আর লোকের সঙ্গে মিশতে পারবো না, আমার সোরাইসিস হয়েছে বা আমার পরিবারের কারো সোরাইসিস হয়েছে, তাহলে তো আমরা পুরো একঘরে হয়ে যাব। এটা কি ছোঁয়াচে? এটা কিভাবে ছড়ায়? কেনই বা হয়? আদৌ কি ঠিক হয়? অনেক প্রশ্ন আমাদেরকে ঘিরে ধরে। আসুন এই সোরাইসিস নিয়ে আমরা বিশদে আলোচনা করি। সঙ্গে অবশ্যই আপনারা রয়েছেন, আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। শুরু করি। সোরাইসিস কাকে বলে? সোরাইসিস এটা আমাদের একটা স্কিনের সমস্যা, যেখানে আমরা দেখি আমাদের স্কিনে অনেক কিছু চেঞ্জেস আমরা পাই। যেমন ইচিং সঙ্গে আমরা দেখি আমাদের স্কিনে একটা মানে মাছে আঁচের মতন আমাদের স্কিনের উপর একটা কাভারিং তৈরি হচ্ছে, সিলভার স্কেলি একটা কাভারিং তৈরি হচ্ছে, যেটা যখন আমরা ইচিং করি তখন আমরা দেখি ওখান থেকে একটা পিঙ্ক পয়েন্ট ব্লিডিং হচ্ছে। এই লক্ষণটা যেটা আমরা স্কিনেও দেখতে পাচ্ছি, এই লক্ষণটা, এই সিমটমটা আমরা কিন্তু মাথা থেকে পায়ে যে কোনো জায়গায় আমরা দেখতে পারি, যে কোনো জায়গায় আমাদের হয়ে যেতে পারে। কিন্তু বেসিক্যালি আমরা দেখি এটা ফোল্ডিং পয়েন্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু খুব বেশি আমাদের হয়। যেমন নি পিছনে আমরা বলতে পারি, বা আর্মপিটে আন্ডারে আমরা বলতে পারি, বা আন্ডার ব্রেস্ট আমরা বলতে পারি। সো মানে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমরা দেখি এখান থেকে আমাদের প্রবলেমটা স্টার্ট হচ্ছে, আর তারপর আস্তে আস্তে আমাদের গোটা শরীরে আমরা দেখছি রোগটা ছড়িয়ে যাচ্ছে। এটা কি মানে এটা হওয়ার পিছনে এমনি কোনো কারণ নেই? এখানে এটা হওয়ার, যেটা মডার্ন প্যাথি বলছে, অটোইমিউন ডিজিজ বলছে, আয়ুর্বেদ বলছে, আমাদের এখানে যে শারীরিক দোষ রয়েছে বায়ু পিত্ত কফ, সেখানে কিন্তু তিনটি দোষ ইফেক্ট হচ্ছে, কিন্তু বাত আর কফ বেসিক্যালি খুব বেশি ইফেক্টেড হচ্ছে। কেন কি বাত আর কফ আমরা যে সিমটমসটা দেখি আমরা সেখানে দেখে আমরা বুঝতে পারি যে বাত অ্যান্ড কফ খুব বেশি, কেন কি স্কিনগুলো প্রচুর ড্রাই হয়ে যায়, স্কিনগুলো ফেটে যায়, যেখানে যে প্রবলেমটা হয় সেখানে ফেটে যায় আমাদের। তার সঙ্গে আমরা দেখি প্রচুর ইচিং হয়, জ্বালা হয়, আমাদের স্কিনগুলো থিক হয়ে যায়, প্লেগ তৈরি হয় আমাদের। তো এই জন্য বাত অ্যান্ড কফ খুব বেশি প্রিডমিনেন্ট থাকে। সঙ্গে পিত্তও থাকে, কেন কি পিত্তে থাকার লক্ষণ হচ্ছে যে জ্বালা বা বার্নিং সেন্সেশন বা ইনফ্লামেশন বা আপনার টেম্পারেচার, তো এই সব সিমটমসও সঙ্গে থাকে। এই জন্য আমরা বলতে পারি তিনটে দোষই কিন্তু থাকে। মানে যখন মূলত রোগ হয়, যে কোনো একটা দোষ এদিক ওদিক করে তখন রোগ হয়। যখন তিনটে দোষেরই একটা ডিসব্যালেন্স আসে তখনই এই রোগটা হতে পারে। সোরিয়াসিসে বাত অ্যান্ড কফ প্রিডমিনেন্ট। এটা কি হেরিডিটিক্যালি আসতে পারে? হ্যাঁ, জেনেটিক কজ হতেই পারে, জেনেটিক কজ একটা হতেই পারে, যে একটা ফ্যামিলি মা বাবা জেনারেশনে কারো হয়েছে, তার নেক্সট জেনারেশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতেই পারে। আর এটার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? না, সোরিয়াসিসে এমন কোনো বয়স নেই। সোরিয়াসিস যে কোনো বয়স হতে পারে, ছোটো বাচ্চারা হতে পারে। ছোটো বাচ্চা মানে ধরুন 18 সাল 20, মানে অ্যাডাল্ট আমরা ধরতে। আপনি মিনিমাম কত এজের পেশেন্ট পেয়েছেন আর কত ম্যাক্সিমাম এজের পেশেন্ট? মিনিমাম আমি দেখেছি 20-22 পেশেন্টকে দেখেছি, আর ম্যাক্সিমাম বলতে গেলে যে এই বয়সে হয়ে গেছে তার 50-60 বছর বয়সে গিয়ে পেশেন্ট পেয়েছি, যারা সে কন্টিনিউ ট্রিটমেন্ট করছে, কিন্তু সেই বয়সও গিয়ে আমাদেরকে দেখা করে। মানে কতটা ক্রিটিক্যাল পেশেন্ট পেয়েছেন আপনি? সোরিয়াসিস তো এমন পেশেন্ট আমরা পেয়েছি যে মাথা থেকে পায়ে পর্যন্ত কোনো জায়গা বাকি নেই, এরকম পুরো এরিয়াটাই কিন্তু কভার আপ হয়ে গেছে। তো আপনি বুঝতেই পারছেন যে একটা ছোটো জায়গায় আমার ইচিং হলে কতটা ইরিটেশন, আর একটা গোটা বডিতে যখন ইচিং হচ্ছে কতটা ইরিটেশন। আমার একটা ছোটো জায়গায় পিন পয়েন্ট ব্লিডিং হচ্ছে কতটা ব্যথা, আর একটা গোটা শরীরে যখন এমন কন্ডিশন হচ্ছে কতটা ব্যথা। মাথায় থেকে নিয়ে পায়ে নখ পর্যন্ত আমরা দেখি এখানে নেল পর্যন্ত ইফেক্টেড হয়ে যায়। অনেক সময় এটা ইনফেকশাস পর্যন্ত চলে যায়, ইনফেকশন পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য এই সোরিয়াসিস ছোটো হয় বা বড়ো এরিয়াটা কভার করুক, প্রপার চিকিৎসায় কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। মানে আপনি বলছেন এটা কত দিনের রোগ বা কতটা এরিয়া জুড়ে না, এটাকে প্রথম থেকে মানে
একটা মানে ইয়ে করে রাখতে হবে, তাকে একটা ট্রিটমেন্ট করে সারিয়ে ফেলতে হবে। কিন্তু মডার্ন প্যাথিতে বলা হয় এটা কন্ট্রোল করে রাখা, আয়ুর্বেদ বলছে সারিয়ে ফেলা। একটু এই জায়গাটা একটু আমি শুনতে চাই। কেন কি আমরা সবসময় রোগ নিয়ে চিকিৎসা করি বা রোগ নিয়ে আমরা আলোচনা করি যে কোন জায়গা থেকে রোগটা হচ্ছে বা কোন সিস্টেমটা এফেক্টেড হচ্ছে। এটা আমি স্টার্টিংয়ে বললাম যে আমরা সবসময় দোষ দেখি, এখানে আমরা দোষ দেখি, ধাতু দেখি, আমরা প্রগতি দেখি, আমরা অগ্নিবল দেখি যে পেশেন্টের অগ্নিবল কেমন রয়েছে। তো সমস্ত জিনিস দেখার পর যখন আমরা চিকিৎসা করি তো আমরা দেখি যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট রিমার্কেবল হয়, আর নট ইভেনচুয়ালি রিমার্কেবল যে পেশেন্ট অনেক সময় আমরা দেখি ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর বন্ধ করার পর রিল্যাপস করে যায়, সেটা কিন্তু আয়ুর্বেদে হয় না। কেন আয়ুর্বেদে যে ডিটক্সিফিকেশন অ্যান্ড রাসায়ন মেডিসিনগুলো রয়েছে সেটা পেশেন্টের ইমিউন সিস্টেমটাকে অনেকটা স্ট্রং করে দেয়। কেন রাসায়ন মেডিসিনের কাজই হচ্ছে যে আমার ইমিউন সিস্টেমটাকে অনেকটা সলিড করে দেওয়া, সেটা কিন্তু আমি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার শরীরে অনেকটা বেড়ে যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি কানপুর থেকে উৎপল বলছি। কোথা থেকে বলছেন উৎপলবাবু? হাওড়া জেলা কানপুর থেকে। আচ্ছা বলুন। আমার ওই ওয়াইফের আর্থ্রাইটিস আছে, বুঝলেন তো, 10 বছর হাঁটাতে খুব সমস্যা হচ্ছে। তা এখন মোটামুটি একটু আয়ুর্বেদ করছি আমি, কিন্তু আয়ুর্বেদের কতগুলো ওষুধ দিয়েছে, অ্যালোভেরা দিয়েছে, আর পেন অয়েল দিয়েছে, ওয়াইসি দিয়েছে, সব একটা ওষুধ আয়ুর্বেদ দিয়েছে, ট্যাবলেট দিয়েছে। মাঝখানে খাচ্ছি এবং প্রথম পেয়েছি। হ্যাঁ, ডাক্তারবাবু জানছি আপনার কথা না বুঝতে পারছি না আমরা। আপনার ওয়াইফের আর্থারাইটিস রয়েছে, আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু করেছেন, তারপরে কিছু বুঝলাম না। মাঝখানে ওষুধ খেয়েছেন, তারপর আর কি হয়েছে? 1 মাস ওষুধ খেয়ে তারপর ট্রিটমেন্টটা আপনার ওই যেগুলো ট্রিটমেন্ট করছি ওষুধগুলো অ্যালোভেরা দিয়েছে, তারপরে পেন অয়েল দিয়েছে। না না, আপনি 1 মাস ওষুধ খেয়ে কেমন কি বলছেন, তারপর কি হয়েছে বলুন? তুলসী দিয়েছে। 1 মাস ওষুধ খাওয়ার পর কি হলো? হ্যাঁ হ্যালো, 1 মাস যে ওষুধ খেলেন আপনার স্ত্রী, তারপরে কি হলো? তারপরে মোটামুটি এখন দেখতে পাচ্ছি যন্ত্রণা একটু কমেছে, আর ওই পা হাতগুলো অনেক ফুলো থেকে সরু হয়ে গেছে। আচ্ছা, পা হাত পা ফুলেছিল সেটা সরু হয়ে গেছে, ব্যথাটা একটু কমেছে। এখন আপনি কি প্রশ্ন করতে চাইছেন? তো এখন কি কমবে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকেন। এই জায়গায় আপনাদের সমস্যা, এই জায়গায় আপনাদের একটা সবথেকে বড় সমস্যা যে আপনি দেখছেন আপনার পেশেন্ট 1 মাস ওষুধ খেয়ে ইমপ্রুভমেন্ট আছে, হাত পা সোয়েলিং কমে গেছে, পেশেন্ট আগে থেকে বেটার আছে, তারপরেও কিন্তু মনে প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্ন আপনি কোনোদিন মডার্ন প্যাথিতে গিয়ে জিজ্ঞেস করবেন, তখন আপনি দেখবেন বিহেভিয়ারটা আপনি বুঝতে পারবেন। প্লিজ আপনাদের থিঙ্কিংগুলোকে চেঞ্জ করুন। আর কি চাইছেন আপনি বলুন? 1 মাসে আর্থ্রাইটিস পেশেন্টের এতটা ইমপ্রুভমেন্ট উনি করে দিয়েছেন। আর আমার মনে হয় না খুব একটা ইয়াং বয়সটা হয়েছে, কষ্ট পেয়েছেন দীর্ঘদিন ধরে। এইটাই বলুন, আজকে আপনি একটা আয়ুর্বেদিক ডক্টর আপনাকে মানে এই ক্রিটিক্যাল ক্রনিক রোগে আপনাকে এতটা ইমপ্রুভমেন্ট করে দিয়েছে, তারপরেও আপনার মনে ধৈর্য নেই, আপনার মনে বিশ্বাস নেই। আর কি করবেন আপনি জীবনে? আপনি যখন বিশ্বাস রাখতে পারছেন না, তাহলে আপনার পেশেন্ট আপনার সারা জীবনই কষ্ট পাবে। বিশ্বাস করুন, 1 মাস যখন খেয়ে ইমপ্রুভমেন্ট পেয়েছেন, 3টে মাস সময় দিন, তাহলে সময় দিন। দিয়ে না, ডক্টরবাবু কন্ডিশন দেখে সময় দেবেন না একদম। আপনাকে। আমি বলছি মিনিমাম 3 মাস পরে তো প্রশ্নটা করা উচিত ছিল যে আর কি করব। না না, 3 মাস ছেড়ে দিন। আমি বলছি পেশেন্ট 1 মাসে তো পজিটিভ রেজাল্ট দিচ্ছে, একদমই তাই। তাহলে আপনাকে তো পজিটিভ হয়ে যাওয়া উচিত। আমার পেশেন্ট এখানেই ভালো হয়ে যাবে, আমাকে কোথাও যাওয়া দরকার নেই, আমার পেশেন্ট এখানেই সুস্থ হয়ে যাবে। তারপরও আপনি যে প্রশ্নটা করলেন, আলটিমেটলি কী হলো, আপনার মন তখন এখানে ওখানে ভাগবে। আপনি পেশেন্টকে আবার এখানে ওখানে কেউ বলে দিল যে হ্যাঁ আপনি করে দেবো, এই করে দেবেন তেন করে না। আপনি যখন দেখছেন পেশেন্ট আপনার সুস্থ আছে, একটু ধৈর্য রেখে ওনাকে সময় দিন, উনি আপনার পেশেন্টকে একদম দাঁড় করিয়ে দেবেন। এটা একটা আয়ুর্বেদ কিন্তু কথা বলে। এটা আমরা সাফার করি না, তো আমার নিজে খুব ভালো লাগে। এই যে সোরিয়াসিস নিয়ে কথা বলছি আমরা পেশেন্ট, এমন পেশেন্ট আমরা পাই যে মাথা থেকে পায়ে পর্যন্ত তার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। তাকে আমরা একটা পেশেন্টকে সুস্থ করতে খুব হার্ড ওয়ার্কিং করতে হয়, নাকি যে পেশেন্ট আসলো তাকে আমরা জাস্ট হাত দিয়ে দিলাম সুস্থ হয়ে গেলে, এমন না। তার পিছনে অনেকটা আমাদেরকে খাটতে হয়, পুরো টিম ওয়ার্ক করতে হয়, পুরো টিম আমাদের কাজ করে। আমি কাজ করছি, আমার থেরাপিস্ট কাজ করছে, আমার যে মেডিসিন লোক আছে, আমরা সবাই মিলে কাজ করছি। কিন্তু যে একটু ইমপ্রুভমেন্ট হলো, সে পেশেন্টটা কিন্তু আবার তার সময়ে একটা মাঝখানে গ্যাপ বা অন্য সময় যাব বা কিছু একটা, এই জায়গায় আমাদের কিন্তু খুব কষ্ট হয় যে একটা পেশেন্টকে নিয়ে কমপ্লিট করে না। এই পেশেন্টকে নিয়ে আমরা যতটা সিরিয়াস হই, ততটা কিন্তু সামনের লোককেও সিরিয়াস হওয়া উচিত। তখন গিয়ে কিন্তু আমরা সেই পেশেন্টটাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবো। মানে আজকেই যে উৎপলবাবু আপনি দেখছেন আপনার স্ত্রী 1 মাসে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের হাত ধরে সে দাঁড়িয়েছে, তার ফোলা কমে গেছে, তার ব্যথা কমে গেছে। আর্থ্রাইটিসের ব্যথা তো মারাত্মক ব্যথা হয়, সেই ব্যথা কমে গেছে, আপনাদের সুস্থ জীবন
ফিরে পাচ্ছে আপনার স্ত্রী, আপনি এখন কেন প্রশ্ন করছেন? একদম চোখ বন্ধ করে এই ডাক্তারবাবু যিনি করছেন ট্রিটমেন্ট তার হাতেই আপনি ছেড়ে দিন, তিনি দেখবেন আপনার স্ত্রীর এই রোগটাকে একদম সারিয়ে দেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে চানাচোর থেকে কথা বলছি। নাম কি আপনার? শৈলেন পাল। টালিগঞ্জ থেকে ফোন করেছেন, বলুন। হ্যাঁ, বলছি আমার তো জ্বরের অনেক দিন থেকে ভুগছি, এমআরআই করা হয়েছে, অনেক এক্সরে করা হয়েছে। আমার ঘরে দেখা যাচ্ছে আপনার অনেকদিন থেকে আপনার হাতগুলো কেটে গেছে, মানে আর কি এর জন্য খুব যন্ত্রণা হচ্ছে এত, মানে আবার বলুন কিছু বুঝতে পারছি না। আপনার হাতের ব্যথা? না, আমার আপনার ঘাড়ে ব্যথা, ও নার্ভ চেপে গেছে। হাতে বেশি, এই হাতে হচ্ছে, ঘাড়েও হচ্ছে। ঘাড়ে মানে আপনার কিছুক্ষণ বসে দেখতে পাই না, টিভি মোবাইল হাতে নিয়ে কথা বলতে পারি না, হাত মানে হাতি এসিতে পুরো থাকতেই পারে না, যখন এসি চলে মানে হাত যন্ত্রণা করতে থাকে, মানে হাত নাকগুলো মানে ভেতরে এই জিনিসগুলো আমার অনেক দেখাচ্ছি ডাক্তার, কিছু হচ্ছে না। কতদিন থেকে সমস্যাটা আছে আপনার? হ্যাঁ, সমস্যা কতদিন থেকে? শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন না। সমস্যাটা আপনার কত পুরনো? অনেক পুরনো। এখন বলছে আমার অপারেশন যা বাধা গেছে, অপারেশন বলছে আপনার এই যে আপনার তো অপারেশন করা যাবে না ওষুধের দ্বারা, কিন্তু ওষুধ তো অনেক খাচ্ছি, ক্যালসিয়াম, ভিটামিন। আপনার বয়স কত এখন বলুন? বয়স তো 69। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বললেন আপনার ঘাড়ের সমস্যা, নিশ্চয়ই আপনার হাতে সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট থাকবে। আপনি টালিগঞ্জ থেকে বলছেন, আপনি আমাদের চেম্বার ভিজিট করুন, ট্রিটমেন্ট করুন। আপনি যা বয়স বলছেন, আমি তো আপনাকে বলবো অপারেশন করবেন না, আপনি আপনার সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, আমরা ট্রিটমেন্ট করব, মেডিসিন পঞ্চকর্মা থেরাপি মারফতে আপনাকে সুস্থ করে দেবো। আপনাকে অপারেশন করার দরকার পড়বে, ধৈর্য দিতে হবে, ধৈর্য ধরতে হবে। না, আমি রিপোর্ট দেখবো, রিপোর্ট দেখার পর বলে দেবো যে কতদিনের সময় লাগবে বা কতদিনে ওনার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। কেন কি এই যে একটা ফ্যাক্টর আছে আমাদেরকে, যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন বা এমন জায়গায় আমি দাঁড়িয়ে গেছি যেখানে কিন্তু কিছু কেসেস আছে যেখানে ইমপ্রুভমেন্ট পাওয়া যায় না, সেখানে আপনি অপারেশন নিতে পারেন। কিন্তু আপনি যে প্রবলেমটা বলছেন, আই থিঙ্ক এখানে আপনাকে অপারেশন দরকার পড়বে না। মেডিকেশন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপিতে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, কেন আপনার বয়স একটা ফ্যাক্টর আছে। তো ফোন করুন হেল্পলাইন নাম্বার, ওরা আপনাকে সাজেস্ট করবে কী করলে ভালো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলছি যে আমি ডক্টর সুন্দর খানের সঙ্গে দেখা করতে কথা বলতে চাই। আপনার নামটা আর জায়গাটা বলুন। আমি আনোয়ারই জানি। টিভির ভলিউম মিউট করুন সবার আগে, টিভির আওয়াজ কমান। বলুন এবার, নামটা বলুন আর জায়গাটা বলুন। আমার নাম হচ্ছে আনোয়ারই জানি। আর কোথা থেকে ফোন করেছেন? দক্ষিণ দিনাজপুর। আচ্ছা বলুন, এবার কথা বলুন। ডাক্তারবাবু প্লিজ একটু দেন। বলুন। আর ডাক্তারবাবু তো লাইভে আছে, কোথায় কথা বলছে আমার সাথে। বলুন কী সমস্যা। আপনি আপনার প্রবলেম বলুন, ডাক্তারবাবু শুনে উত্তর দেবেন। ঠিক আছে, বলছি স্যার। ডাক্তারবাবু আমি বলছি, আনোয়ার এখানে বলছি। আপনি টিভি স্ক্রিনে থাকুন, ঠিক আছে? আপনি হেল্পলাইনে ফোন করে কথা বলুন। আপনারা যখন ফোন করবেন দয়া করে টিভির ভলিউমটা মিউট করবেন, এবং আমি বলবো পিসিআরকেও রিকোয়েস্ট করব, ফোনটা যখন ওরা অবশ্য অনেকটা চেষ্টা করে, তবুও বলবো যে একটু ফোনটা যেন ভলিউমটা মিউট করে তারা ফোনটা করেন, তাহলে আমাদের সময়টা নষ্ট হয়। আমরা ছিলাম সোরাইসিস নিয়ে কথা বলছিলাম, মানে এই রোগটা হলে আপনি কতটা এরকম পেশেন্ট পেয়েছেন ডক্টর খান, যে মানুষ একদম ইন্ট্রোভার্ট হয়ে যান, মানে আর বেরোতে পারেন না, এক ঘরে হয়ে থাকেন, এরকম পেয়েছেন পেশেন্ট? এক্স্যাক্টলি, আমরা এমন অনেক পেশেন্ট পেয়েছি যারা কিন্তু মেন্টালি অনেকটা ইয়ে হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়। কেন কি যখন আপনাকে লোক ইগনোর করতে আরম্ভ করে দেবে, আপনার সঙ্গে কেউ বসবে না, আপনার সঙ্গে কেউ কথা বলবে না, আপনার সঙ্গে বসে কেউ খাবার খাবে না, তো ন্যাচারালি আপনার ভিতরে একটা এমন প্রশ্ন ইনফিনিটি কমপ্লেক্স আসবেই, যে প্রশ্ন উঠবেই যে আমার কি হয়ে গেছে যে লোক আমাকে ইগনোর করে। আর অনেকের ধারণা এটা ছোঁয়াচে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেকদের ধারণা আছে স্কিনের ছোঁয়াছুঁই, কিন্তু সোরিয়াসিস ছোঁয়াছুঁই রোগ নয়। আমরা এই জিনিসটা কিন্তু আমাদেরকে বোঝা উচিত যে সোরিয়াসিস যে প্রবলেমটা হয়েছে
সেই জায়গায় কিন্তু আমাদেরকে পেশেন্টকে মেন্টালি সাপোর্ট দেওয়া উচিত, মানে ওনাকে বোঝানো উচিত বা ওনাকে যেখানে দরকার সেই জায়গায় সেই সঠিক ট্রিটমেন্ট নিয়ে যাওয়া উচিত। কেন আমরা প্রচুর পেশেন্ট দেখেছি, আমার তো একটা এক্সাম্পল রয়েছে যে আমরা দেখেছি যে সোরিয়াসিস পেশেন্ট তার ডাইভোর্স পর্যন্ত হয়ে গেছে। এরকম এক্সাম্পল রয়েছে যে হাজব্যান্ড লাস্টে এসে আমাদেরকে বললো যে যে ডক্টর বলল আমার ডাইভোর্স হয়ে গেছে জাস্ট ফর এই রোগের জন্য। হাজব্যান্ডের ছিল সোরিয়াসিস? ইয়েস, হাজব্যান্ডের ছিল। হাজব্যান্ড অনেক দিনই চিকিৎসা করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি লাস্ট ডাইভোর্স। নমস্কার, কে রয়েছেন? হ্যালো স্যার, দিদি আমি ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে বলছি। কি নাম? মোসাদ্দেকুল ইসলাম। হ্যাঁ বলুন, কথা বলুন। হ্যাঁ বলছি, আমার স্ত্রীর দীর্ঘদিন বলতে বছর তিনেক হচ্ছে মানে মাথার যন্ত্রণা খুব, কোনো সময় এক সাইড, কোনো সময় মাথার মাঝখানে, কোনো সময় মাথার পিছনে, মানে অনেক কিছু চোখে ডাক্তার ফাক্তার দেখিয়ে অনেক কমছে না। কোনো রিপোর্ট কিছু করা হয়েছে? না স্যার, কোনো রিপোর্ট করা হয়নি। ডাক্তারবাবু বলেছিল যে নিউরোলজিস্ট দেখাতে। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে সমস্যাটা? সমস্যাটা বলতে আমার মানে একটা বাচ্চা হয়েছিল, মানে বছর তিনেক, এখন ছেলেটার প্রায় 4 বছর, মানে 7 বছর হচ্ছে, মানে হ্যাঁ সিজারের পর থেকে, মানে সিজারের বাচ্চা হয়েছিল, সিজারের পর থেকে 7 বছরেরই সমস্যা? 7 বছর না, বছর তিনেক। আচ্ছা, 3 বছরের সমস্যা। হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এখানে যেটা আপনার ইম্পর্টেন্ট রয়েছে, এক্সরে পিএনএস করে নিন, তাতে ধরা পড়বে যে ওনার কী ধরনের সমস্যা রয়েছে, সাইনোসাইটিস রয়েছে কিনা, মাইগ্রেন, সাইনোসাইটিস, এইটাই কিছু মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে আমাদেরকে ধরে নিতে হবে যে কোন ধরনের সমস্যাটা ওনার হয়েছে। কোনো নিউরোলজিস্ট দেখানোর দরকার নেই, আপনি একবার আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বারে ভিজিট করুন। এই যে প্রবলেমটা আপনি বলছেন, এটা পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। মেডিকেশন, আপনাকে পঞ্চকর্মা করা দরকার নেই, শুধু মেডিকেশনে আপনি আসুন, শুধু মেডিকেশন করবেন, দেখবেন আপনার মিসেস 3 থেকে 4 মাস ট্রিটমেন্টে পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবে এই প্রবলেম থেকে। এবং ডায়মন্ড হারবারের কাছাকাছি চেম্বার বলতে যোধপুর পার্কে ওনার হোক, যোধপুর পার্কে চেম্বারে আসতে হবে একদম। আমি একটু বলে দিই, প্রত্যেক বুধবার দিন হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার ফার্স্ট হাফ অর্থাৎ মর্নিং সেশনটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকের রাস্তায়, এবং প্রত্যেক শুক্রবার বিকেলটা বারাসাত, প্রত্যেক রবিবার দিনকে সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা হচ্ছে দমদম জংশন। এছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি অন্য 2 রাজ্য অর্থাৎ আসামের গৌহাটিতে চেম্বার আছে, এবং আগরতলা ত্রিপুরা আগরতলাতে চেম্বার থাকে। এই আগরতলা, ত্রিপুরা এবং গৌহাটি মাসে একবারের চেম্বার, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চেম্বার হচ্ছে মাসে 2 বারের চেম্বার। আমরা এবারে যেটা বলবো, একটু ভিক্টর চ্যাটার্জি দুর্গাপুর, তিনি সোরাইসিসে ভুগেছেন দীর্ঘদিন। আসুন তিনি কি বলছেন বেদজ্ঞানের ট্রিটমেন্টের সম্বন্ধে। ভিক্টর চ্যাটার্জি দুর্গাপুর থেকে বলছি। আমার এরকম স্কিনের সমস্যা ছিল, সোরাইসিসের। তো আমি এর আগে চিকিৎসা করিয়েছিলাম, তো সেখানে সেরকম প্রায় 4 মাস মতন হয়েছিল। সেখানে কিছু ওষুধপত্র দিয়েছিল, ক্রিম দিয়েছিল, কিন্তু সেরকম কোনো উপকৃত হয়নি। এরপরে আমি এরকম সিটিবিএনের ডাক্তার সুলতান খানের অনুষ্ঠানটি দেখি, এবং সেখান থেকে জানতে পারি যে এরকম একটা আয়ুর্বেদিক চিকিৎসা হয় এই রোগের। এরপরে আমি ওনাকে যোগাযোগ করি, এবং সৌভাগ্যবশত দুর্গাপুরে একটি ওনাদের সেন্টার আছে, তো সেখানে ওনাকে ভিজিট করি এবং ওনাকে দেখাই। উনি গত প্রায় 8 মাস ধরে আমাকে ট্রিটমেন্ট করেছেন, এবং এখন আমি যথেষ্ট সুস্থ আছি এবং ভালো আছি, আর আপাতত এখন বেশ ভালোই আছি। 7-8 মাস পরে উনি বলছেন, মানে ওনার কি কোথায় হয়েছিল সোরাইসিসটা? ওনার মাল্টিপল জায়গায় হয়েছিল, মাল্টিপল জায়গা হওয়ার সঙ্গে ওনার কিছু ফোল্ডিং জায়গায় হয়েছিল। তো যেখানে সুপারফিশিয়াল কিছু জায়গা ছিল সেখানে তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে গেছিলো, কিন্তু যে ফোল্ডিং জায়গায় ছিল সেখানে একটু সময় লাগছিলো, যেমন পায়ে পিছনে, পিছনে হয়েছিল, সেটা ইমপ্রুভ হতে সময় লাগছিলো। তো বেসিক্যালি আমি চাইছিলাম যে অনেক পুরোপুরি রিকভারিটা হয়ে যায়, তারপর এনার বক্তব্যটা আমি নেব। এই জন্য পুরোপুরি রিকভার হতে মানে 7-8 মাস। ওনার ট্রিটমেন্টটা কি হয়েছিল? মানে মেডিকেশন? অনলি মেডিকেশন, কোনো কিছু নেই। ওনাকে মেডিকেশন করে বলেছি, সঙ্গে যে নিদান পরিবর্তন, যে খানপানটা রেস্ট্রিকশন আছে সেটা বলেছি, সঙ্গে স্যাট বলে একটা ইনভেস্টিগেশন করে নিয়েছিলাম, সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। কেন সেই খাবারে মানে সেই প্রোফাইলে আমরা পেয়ে যাই যে কোন কোন খাবার থেকে আমার ব্লাডে অ্যালার্জি রয়েছে, তো আমরা সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করে নিতে হবে। সেটা অ্যাভয়েড করেছেন, নিদান পরিবর্তন মেনটেন করেছেন, অ্যান্ড মেডিকেশন, তাতে কিন্তু 7-8 মান্থস 7-8 মাস চিকিৎসা উনি আজকে পুরোপুরি ইমপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন।
হ্যাঁ, আপনি ফোন করেছেন, আপনি বলবেন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলার কানপুর থেকে বলছি। নাম কি? মানে উৎপল পাল আমার নাম। আমি ওয়াইফের সম্বন্ধে জানবো আর কি। আপনার ওয়াইফের কথা বলুন। আমার ওয়াইফের প্রায় 15 বছর মতন আর্থ্রাইটিস, মানে দুটো হাঁটুতেই যন্ত্রণা অসহ্য এবং চলতে ফিরতে খুব একটা পারে না। তা আমি এখন একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছি, কতগুলো প্রোডাক্ট আমায় ছেড়ে দিয়েছি। আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। বলুন। বলছি যে আমাকে মোটামুটি হিমালয়া দিয়েছে, আর কি অ্যালোভেরা দিয়েছে। আপনি তো ফোন করলেন। তুলসি ডাইগেট আর আপনার কথা হয়ে গেছে তো। আপনি তো একটু আগেই ফোন করলেন, আপনি প্রথম ফোনে ছিলেন। আপনার প্রশ্ন ছিল এটা কি সারবে আদৌ? তার উত্তর ডাক্তারবাবু আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছেন যে বিশ্বাস না থাকলে থেমে যান। উনি আবার ফোন ধরেছেন। এবার এই ফোনটা আমরা মানে কাউন্টের মধ্যেই রাখবো না, কারণ আপনি দুবার করে একই কথা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আপনাকে বলি উৎপলবাবু, উনি মনে হয় বুঝে উঠতে পারেননি। আপনাকে বলি যে ওষুধ আপনাকে দেওয়া হয়েছে, আপনার ওয়াইফের তো ইমপ্রুভ হয়েছে, আপনি এই ওষুধটা কন্টিনিউ করুন। ডাক্তারবাবু যিনি দেখাচ্ছেন যাকে, তার কাছে আবার যান, তিনি যা বলবেন সেটা মন দিয়ে করুন। আপনার ওয়াইফ আপনাকে দৌড়াবে আপনার সঙ্গে, এটুকু বলতে পারি। 3-4 মাস চিকিৎসা দিয়ে করুন। যখন দেখবেন একটা পয়েন্টের পর যখন ইমপ্রুভ হচ্ছে না, তারপর তো আমাদের কাছে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, তারপর আপনি যোগাযোগ করতেই পারেন। কিন্তু এত তাড়াতাড়ি ডিসিশন নেবেন না। 1 মাসে যখন ইমপ্রুভ হয়েছে 3-4 মাস চিকিৎসা করে দেখুন না। হয়তো বুঝে উঠতে পারেননি। আমি ছিলাম হচ্ছে এই যে ভিক্টর চ্যাটার্জি, যার বলেন বেশি বয়স নয়, একদম ইয়াং জেনারেশন, এবং তার ক্ষেত্রে কিন্তু তার চাকরি বাকরি সব জায়গাতেই অসুবিধা হতে পারত। আর সব থেকে বড় জিনিস হচ্ছে একটা আনম্যারিড, এখনো বিয়ে হয়নি, তো একটা মাথায় তো টেনশন আছে যে বডিতে স্প্রেড করে তখন কী হবে, তখন তো একটা সমস্যা আসবেই পার্টনারের সঙ্গে। আচ্ছা, এইটা একটা প্রশ্ন, ধরুন একবার সোরাইসিস সেরে গেল, এটা কি আবার রেকার হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই আছে। আপনাকে মানে যে প্রিভেনশন আছে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনার রোগ তো আপনাকে কেউ দিয়ে যায়নি, আপনার যে লাইফস্টাইল আপনি লিড করেছে তার জন্য কিন্তু আপনাকে এই রোগটা এসেছে। এবার যখন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, তারপর সেই ভুল লাইফস্টাইলটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। আর আপনি না ছাড়লে তো আলটিমেটলি রোগটাও আপনাকে ছাড়বে না, সে আপনার শরীরে আসবে। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাংলা এভিনিউ থেকে বলছি। আমার আপনার নামটা বলবেন? শিখা কুন্ডু, হাজবেন্ডের নাম বিশ্বনাথ কুন্ডু। আপনি বাঙ্গুর থেকে বলছেন বললেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। ওনার রাইট ভোকাল কর্ডে আপনার অ্যানজিওমা হয়েছে, তা ওটাকে ওটি ছাড়া কি আয়ুর্বেদিকে সারা সম্ভব? ঠিক আছে। আর শারীরিক কি সমস্যা হচ্ছে ওনার? হ্যালো, হ্যাঁ, শারীরিক কি সমস্যা হচ্ছে ওনার? আর কোনো কিছু সমস্যা নেই, একটু গলার কাছটায় ঠান্ডা লাগছে, ওরকম হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনি রিপোর্টগুলো রয়েছে তো আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট রয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। টিউমার, ওমা মানে হচ্ছে টিউমার হয়েছে, গ্রোথ হয়েছে, তো ট্রিটমেন্ট রয়েছে। আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। যা যা রিপোর্ট রয়েছে আপনার হাতে, সমস্ত রিপোর্ট আপনি নিয়ে আসুন। কেন সাইজ ম্যাটার করছে, যে কত বড় সাইজটা রয়েছে, যে আমাদের সাইজে সে মেডিসিনে সে আমরা ইমপ্রুভমেন্ট পাবো কি পাবো না, সেটা সমস্ত রিপোর্ট দেখা পরেই আমি বলতে পারবো। তো বাঙ্গুর থেকে বলছেন আপনি, দেখুন দমদম আপনার, কালকে আমি দমদমে থাকবো। দেখুন অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনি কালকে যোগাযোগ করুন। আপনারা যারাই দেখাতে চাইছেন, এই যে হলুদ বক্সের মধ্যে ফোন নাম্বার, এটাই হচ্ছে হেল্প কেয়ার নাম্বার, এবং সারা দিন মানে 24 ঘন্টা আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। যারা আসতে পারবেন তারাও এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন, যারা আসতে পারবেন না, ওভার টেলিফোন কনসালটেন্সি এই নাম্বারেই ফোন করে আপনাদের নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। কি নাম? সন্দীপা দেবনাথ। হ্যাঁ, সন্দীপা দেবনাথ। সন্দীপা দেবনাথ, বলুন সন্দীপা। হ্যাঁ, আমার গোল্ড ব্লাডারের বয়স 32, তো গোল্ড ব্লাডারে একটা স্টোন ধরা পড়েছে। স্টোন হয়েছে, আর এটার জন্য ফোন করলাম। এটা আবার ডক্টর দেখিয়েছে, যে উনি বললেন নাকি অপারেশন করতে হবে। এটার জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিছু আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। গল স্টোনে দেখুন, কিডনি স্টোনে কী বলুন তো, পাথর খুব ইজিলি রিমুভ করা যায়, ইউরিনারি ট্র্যাকের রাস্তা আছে আমাদের, সেটা বেরিয়ে যায়। কিন্তু গল স্টোনে
ট্রিটমেন্ট আছে কিন্তু একটা রিস্কি ব্যাপারও রয়েছে, তো সেই জন্য আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা বলে দিই যে আপনি ওটি করে নেওয়াটাই বেটার অপশন। কিন্তু যারা কিন্তু করতে চায় না বা অন্য অন্য কমপ্লিকেশনের জন্য করতে পারে না, তাদেরকে কিন্তু আমরা মেডিকেশনও দিই, তাতে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যায়। তো বেটার হবে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের সঙ্গে আগরতলা ভিজিট করুন। 5 তারিখে আমাদের চেম্বার রয়েছে, একবার ফোন করে দেখুন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না, কেন অলরেডি আমাদের পুরনো পেশেন্টে একটা ইয়ে থাকে, প্রেশার থাকে সঙ্গে, কিন্তু অলরেডি 1 মাসে অনেক জনে অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছে। একটু ফোন করে দেখুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না। মানে আপনি না খুব ট্রান্সপারেন্ট ট্রিটমেন্ট করেন। আপনি বলে দিলেন যে কিডনিতে স্টোন হলে একটা একদম অটোমেটিক্যালি রাস্তা আছে বের করে আনার, ইউরিনের মাধ্যমে দিয়ে বেরিয়ে আসবে। কিন্তু গল স্টোনের ক্ষেত্রে আপনি বললেন মেডিকেশন আছে কিন্তু তার সঙ্গে একটা মানে রিস্ক থেকে যায়, রিস্ক ফ্যাক্টর রয়েছে। এবং আপনি বললেন যদি সম্ভব হয় তাহলে অপারেশন করে নেওয়াটাই বেটার গল স্টোনের ক্ষেত্রে। এই যে ট্রান্সপারেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট ডক্টর খান। আমার কাছে যে কোনো পেশেন্ট আসে আমি সব কিছু ট্রান্সপারেন্টই রাখি, ক্রিটিক্যাল পেশেন্ট হোক বা প্রাইমারি স্টেজের পেশেন্ট হোক, যে কোনো পেশেন্ট হোক আমি সবসময় ট্রান্সপারেন্সি রাখি। কেন কি পেশেন্টের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা পেশেন্ট কোনো মিসইনফরমেশন আমি কোনো দিন দিই না। আপনার যে কতটা দূর আপনি যেতে পারেন, কতটা ইমপ্রুভ আপনি হতে পারেন বা কতটা আপনি পুরোপুরি নির্মূল হতে পারেন, সমস্ত মানে প্রশ্ন উত্তর আমি দিয়ে দিই। কেন অনেক পেশেন্ট রয়েছে যারা মানে ক্লিয়ার কাট অনেক কিছু জানতে চায়, অনেক পেশেন্ট সেটা কিন্তু মানে বুঝতে চায় না। কেন কি আমি প্রথম দিনই কিন্তু সব কিছু ক্লিয়ার কাট করে দিই যে আপনি এই জায়গায় রয়েছেন, এই জায়গা থেকে আপনি কোন জায়গায় যেতে পারেন, আমি সমস্ত কিন্তু প্রথম দিনই ক্লিয়ার কাট করি। নাহলে শুধু ওটি পেশেন্ট না, যে কোনো পেশেন্ট, তাতে কী হয় পেশেন্টের একটা ট্রাস্ট আমার উপর কিন্তু সবসময় থাকে। একদম একদম। আমার আরেকটা জিনিসও বলবো, আপনি প্রথম যিনি ফোন করলেন, পরেও একবার ফোন করলেন উৎপল দাস, তিনি কিন্তু অন্য একজনের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। আপনি বলতেই পারতেন আপনি আসুন হাওড়াতে আমার চেম্বার আছে, আপনি কিন্তু একবারও বললেন না, বরঞ্চ বলেন যেখানে ট্রিটমেন্ট করেছেন, যেখানে ইমপ্রুভমেন্ট পেয়েছেন সেখানে আপনি কন্টিনিউ করুন। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আস্থাশীল হওয়া, এটা ভীষণ দরকার। এবং ভারতীয় আয়ুর্বেদ মনে হয় সেটাই সঠিকভাবে শেখায়। তবে একটা কথা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানে আপনি দেখে নেবেন যে যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তিনি স্বীকৃত, তো তার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো সরকার দ্বারা তিনি অ্যাপ্রুভ, তো তবেই কিন্তু বলবেন আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছি। নইলে ওই হাতুড়ে ডাক্তার যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক। এবং ওই আয়ুর্বেদিক ওষুধ ওভার দ্য কাউন্টার কিনে খাওয়া বা ট্রেনেও আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে, আজকাল তো স্টেশনে কাপড় পেতে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি হচ্ছে, এটা কিন্তু আয়ুর্বেদ নয়। আয়ুর্বেদ মানে রেজিস্টার্ড একজন ডক্টর, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তার প্রেসক্রিপশান থাকবে প্যাডে, তিনি সেই স্ট্যাম্পটা মারতে পারবেন, তবেই বুঝবেন আপনি প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন। এটুকু আমার অন্তত মনে হয়। সোরাইসিসের ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টসটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন কি আয়ুর্বেদে যে কারণগুলো দেখা যায় যেখানে আমাদের ডোজগুলো ডিসব্যালেন্স হচ্ছে, অনেক কিছু এমন কারণ রয়েছে যেটা কিন্তু আমরা ন্যাচুরালি ডে টু ডে লাইফে মিস করি আমরা, বা সেটা আমরা ঠিকঠাক ফলো করি না। যেমন আধারণীয় বেগ যেটা বলা হয়, যে বেগটাকে আমাদেরকে ধারণ করা উচিত, বাথরুম পেলো, পটি পেলো, যেটা কিন্তু আমরা খুব নর্মালি আমরা, এমনকি হাঁচি পর্যন্ত, বা আমার যে কোনো এক্সপ্রেশন আমি এক্সপ্রেস করতে চাইছি সেটা করতে পারছি না আমরা। সেকেন্ড জিনিস হচ্ছে বিরুদ্ধ আহার বিহার, যেটা আমাদের করা উচিত নয়। একটা খাওয়ার সঙ্গে একটা খাবারের কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে। অতি ব্যায়াম, এক্সারসাইজ আমাদেরকে করা উচিত নয়। কারণ অনেক লোক রয়েছে যারা কিন্তু বুঝে না, সে এক্সেস করে ফেলে, সেখানে কিন্তু আমাদের ডোজ কিন্তু অনেকটা ডিসব্যালেন্স হয়। সময় শেষ, আমি নেক্সট টাইম নিশ্চয়ই বলে দেবো ডু অ্যান্ড ডোজ কী। একদম। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।